সহজ ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা বিগত কিছুদিন ধরে ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা পুলিশের যে কনস্টেবল আর এসআই এর এক্সাম চলছে তাদের ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে পিওয়াইকিউ সিরিজ আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা তার 4 নম্বর সেটটা করতে চলেছি। 4 নম্বর সেটে আমরা নিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল 2018-তে, তার প্রিলিমসটা আমরা নিয়ে নিয়েছি। এখানে আমরা সবকটা যে অঙ্ক আছে মানে 30টা অঙ্ক আমরা সমাধান করব। এর মধ্যে আমরা শিখবো কি কি শর্টকাট ট্রিক্স তোমরা ইউজ করতে পারো। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের পেন পেপার ছাড়াই এমনি তোমরা সলভ করে নিতে পারবে। তো বেশি দেরি না করে আমরা চলে আসছি প্রথম কোশ্চেনে। বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। তো এখানে 4টে অপশনের মধ্যে কোনো একটা 315 দিয়ে ভাগ যাবে। তো আমি কি 315 দিয়ে সবকটাকে ভাগ করব? কখনোই না। তো ভালো করে দেখো, 315-র মধ্যে যদি আমরা অঙ্কগুলোকে যোগ করি, 3 আর 1-এ 4, 4 আর 5-এ 9, তার মানে 315 সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। তার মানে 315 দিয়ে যেটা ভাগ যাবে সেটাকে অবশ্যই 9 দিয়ে ভাগ যেতে হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমি এখানে সবকটা নাম্বারগুলোকে চেক করব কোনটা 9 দিয়ে যাচ্ছে, যেটা 9 দিয়ে যাবে সেটাই আমার আনসার হবে। তো এখন হচ্ছে 9 9 18, 18 8 26, 26 8 33 আর 5 38 হবে না। 9 9 18 8 26, 26 আর 5 31, 31 আর 5 36 এটা হবে। 3 নং 27 আর 8 35, 35 আর 5 40 হবে না। 9 9 18 8 26, 26 আর 3 29 আর 5 34 হবে না। তাহলে এটা হবে তোমাদের আনসার। বুঝতে পেরেছো? এইভাবে এই ট্রিক ইউজ করে তোমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারছো। ঠিক আছে? আমি আমার এই সিরিজের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে তোমরা শর্টকাট ট্রিক্স, বেস্ট অ্যাপ্রোচ ইউজ করে খুব কম সময়ে তোমরা প্রবলেমটা সলভ করতে পারো। কারণ তোমাদের কাছে সময় কম থাকবে, বেশি অঙ্ক করতে হবে এক্সামটা ক্র্যাক করার জন্য। তো পরের কোশ্চেনে বলেছে আমাদের একটা সিম্পলিফিকেশন দিয়েছে মানে সরল দিয়েছে, সেটার মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো কি আছে, আমি কোশ্চেনটা এখানে একবার লিখে নিচ্ছি। হাফ, তাকে হাফ দিয়ে ভাগ করতে হবে, অফ আছে হাফ, আর নিচে হচ্ছে হাফ, তার সাথে হাফ যোগ হবে অফ আছে হাফ। তো তোমরা জানো এর বা অফের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে যদি এটা করি, আমি এখানে দেখতে পাচ্ছি 2 দুগুণী 4, তাহলে এটা হয়ে যাবে 1-এর 4। আর এখানে কি আছে? হাফ আছে। তাহলে হাফ এই 1-এর 4টা উল্টে গেলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে কেটে দিলে এখানে কত পেলাম? 2। তাহলে আমাদের ওপরে কত থাকছে? 2। এবার দেখো এখানে এটাও সেম এইভাবে হবে। তাহলে এখানে হচ্ছে হাফ প্লাস এটা হয়ে যাবে 1-এর 4। তাহলে এই 1-এর 2-কেই তোমরা যদি বানিয়ে নাও, 2 দিয়ে গুণ করলে এটা হবে 2, এটা হবে 4। তাহলে এখানে হচ্ছে গিয়ে 2 আর 1-এ 3/4। তাহলে এর নিচে কি হবে? 3/4। এবার তোমরা জানো এটা উল্টে যাবে। তাহলে 2 গুণ উপরে চলে যাবে 4, নিচে আসবে 3। তাহলে 4 দুগুণী 8/3, তার মানে 3 দুগুণী 6, 2 পূর্ণ 2-এর 3। এটা হয়ে যাবে তোমাদের আনসার। এইভাবে তোমরা সহজেই সলভ করতে পারবে। পরের কোশ্চেনে আসছি। বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঠিক আছে? তো এই জিনিসটা না তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা সিম্পলি দেখো, এটা যদি একটা ঘড়ি হয়, ঠিক আছে? তাহলে তোমরা জানো যে এই পুরো যে সার্কেলটা পুরোটা একবার রোটেট করতে তোমার যে ঘন্টার কাঁটা আছে মানে আওয়ার হ্যান্ড যেটাকে আমরা বলি, ঘন্টার কাঁটা কত ঘন্টা সময় নিচ্ছে? 12 ঘন্টা সময় নিচ্ছে। আর মিনিটের যে কাঁটাটা সেটা কত ঘন্টা সময় নিচ্ছে? 1 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমরা জানি যে টাইমের যে রেশিও আর স্পিডের যে রেশিও তারা কি হয়? অপোজিট হয়। একে অপরের কি হয়? অপোজিট হয়, তাই তো? তাহলে এখানে টাইম কত লাগছে? 12:1, এটা হচ্ছে টাইমের রেশিও। কিন্তু তোমাকে এখানে কি বলেছে? গতিবেগ মানে স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে, 1:12। তাহলে এটা হয়ে যাবে তোমাদের উত্তর। কিন্তু এই জিনিসটা তোমাদের কি রাখা উচিত? সবসময় মনে রাখা উচিত। এক্সামে এত করার তোমাদের সময় নেই, তাই এটা তোমরা মনে রাখলে পেন পেপার ছাড়াই অপশন দেখে ইজিলি করতে পারবে। পরের কোশ্চেন বলেছে যদি সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 2 বছরের সুদ আসল 720 টাকা এবং পরবর্তী 5 বছরের সুদ আসল 1020 টাকা হয়,
তাহলে সুদের বার্ষিক হার কত? এইখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে ফলো করবে, সিলি মিস্টেক না হয়ে যায়। পরবর্তী 5 বছরে, মানে 2 বছর আর তার পরের 5 বছর, মানে 2 বছরের সুদ আসল হচ্ছে 720 টাকা, আর 5 বছর মানে ইন দ্য সেন্স 7 বছরে। তাহলে এটা হচ্ছে, তার মানে মাঝখানে গ্যাপ কত? 5 বছর, সেটাই কিন্তু তোমাকে বলে দিয়েছে। তাহলে তোমার কোশ্চেনটা অনেকটা ইজি হয়ে গেল। তো এইটা তোমাদের পেন পেপার ইউজ করতেও পারো, নাও করলে হয়ে যায়। দেখো এখানে হচ্ছে 720 আর এখানে হচ্ছে 1020, তাহলে মাঝখানে গ্যাপ কত টাকা হচ্ছে? 300 টাকা। এই 300 টাকাটা কত বছরের সুদ? 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ যদি হয় 300 টাকা, 1 বছরের সুদ হচ্ছে কত? 60 টাকা। এটা কিন্তু তুমি নিজে মনে মনেই ক্যালকুলেট করতে পারছো। তাহলে এবার দেখো 2 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ কত হবে? 120 টাকা। এবার সুদ আসল ছিল 720 টাকা, তার মধ্যে সুদটা কত? 120 টাকা। তাহলে আসল কত হয়ে গেল? 600 টাকা। এবার তোমাকে কি বার করতে বলেছে? সুদের বার্ষিক হার। বা তোমরা সিম্পলি এখান থেকেও দেখতে পারো, 600 টাকার 1 বছরের সুদ কত? 60 টাকা। তাহলে সুদের হার কত হচ্ছে? 10%। এটা তোমরা এইভাবে করতে পারছো, বা তোমরা যদি বেসিক দিয়ে করো, 120 টাকা হচ্ছে 600 টাকায়, তাহলে 100 টাকায় কত? আর 120 টাকার 2 বছরে হয়েছিল, তাই তোমাকে এখন 1 বছরে বার করতে হবে। তাহলে যদি তোমরা কাটো, এখানে চলে আসলো 6, 6 দিয়ে কাটলে হচ্ছে 20, 2 দিয়ে কাটলে হচ্ছে 10। এইভাবেও বার করতে পারো। খুবই কম এখানে পেন পেপার ইউজ করে তোমরা কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারো। আমি এখানে তোমাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে, তোমাদেরকে শেখাচ্ছি আমি বেস্ট অ্যাপ্রোচ, যাতে তোমরা ইজিলি কোশ্চেনগুলো খুব মিনিমাম সময়ের মধ্যে সলভ করতে পারো। আরাম আরাম করে যদি তোমরা অঙ্ক করো, তাতে কিন্তু তোমাদের এক্সাম ক্র্যাক হবে না। অঙ্ক হয়তো সলভ করতে পারবে, কিন্তু এই অঙ্ক সলভ করে কি হবে? তোমাদের তো মেন চাই যে ফাইনাল যে লিস্ট বেরোবে, পিডিএফ যে লিস্টটা বেরোবে, সেখানে তোমাদের নামটা যেন থাকে। তো সেই সিলেকশন যদি তোমাদেরকে নিতে হয়, সিলেকশন নিতে গেলে তোমাদের মিনিমাম টাইম ইউজ করে তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে। তো যত তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যে মিনিমাম তোমরা পেন পেপার ইউজ করে কিভাবে সলভ করতে পারো, তত কিন্তু এক্সামে এই হ্যাবিটটা তোমাদের কিন্তু বিল্ড হবে। না হলে কিন্তু তুমি বাড়িতেও যেভাবে করবে, মক যেভাবে দেবে, যেভাবে প্র্যাকটিস করবে, এক্সামে কিন্তু তোমার সেইভাবেই তুমি করবে। তাতে টাইম কিন্তু অনেকটাই বেশি লাগবে। তো কিভাবে টাইম কম ইউজ করা যায়, বেস্ট অ্যাপ্রোচ কিন্তু আমি তোমাদের এই পিওয়াইকিউ সিরিজ সেশনের মাধ্যমে শেখাচ্ছি। এটা ভালো করে তোমরা ফলো করলে আশা করি তোমরা নিজেরাই ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। তো চলো পরের কোশ্চেনে আসছি। বলেছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক। তার মানে 4-এর কি হবে? গুণিতক হবে, আবার কি থাকবে? সেই সংখ্যাটার মধ্যে 4ও থাকবে। তার মানে তুমি প্রথমেই দেখো কি আসছে, তোমার 4 আসছে, ঠিক আছে? 4-এর পরে যদি তুমি ধরো 14, 14 তো 4 দ্বারা যায় না। তারপরে কত আসছে? 24। তারপরে ধরো 34, 34 4 দ্বারা যাচ্ছে না। এইবার হচ্ছে দেখো 40। তারপরে কত আসছে? 44। তারপরে কত আসছে? 48। একটা অঙ্ক কিন্তু তোমাকে 4 থাকতেই হবে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে দেখবে। তাহলে 48 হয়ে গেল। এবার আসছে কি? 54 হবে না, 64 হবে, 74 হবে না, 84 হবে, 94 হবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে আমাদের যে কন্ডিশনটা দিয়েছে সেটা ফুলফিল করছে মাত্র 7খানা সংখ্যা। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরকম কটি সংখ্যা আছে? 7টি সংখ্যা। পরের কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, এবং সংখ্যা দুটির প্রত্যেকটিতে যদি আমরা আর যোগ করি তাহলে অনুপাত হচ্ছে 3:4। তো যখনই এরকম রেশিওর প্রবলেম তোমাদের আসবে না, সবার ফার্স্টেই তোমাদের কিন্তু নজর যাওয়া উচিত অপশানের দিকে, কারণ অপশান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যায়। তোমাদের নিজেদের থেকে সলভ করার কোনো দরকার নেই। আমি কিভাবে অপশান দিয়েও করাবো, আর বেসিক মেথডটাও তোমাকে শেখাবো। ভালো করে দেখো একবার। তো এখানে হচ্ছে সংখ্যা দুটির অনুপাত 2:3। তার মানে আমাদের যে অ্যান্সারটা হবে তাদের অনুপাতও কি হবে? 2:3 হতে হবে। তো আমি এখানে অপশান থেকে চেক করবো, এখানে পেন পেপার ছাড়াই তোমরা কিন্তু এটা করতে পারবে। তো দেখো 40 আর 56, একে যদি আমরা 8 দিয়ে করি তাহলে এটা হচ্ছে 5:7, 2:3 হচ্ছে না। 30 আর 40 10 দিয়ে যদি করি 3:4, 2:3 হলো না। এটাকে যদি 8 দিয়ে করি, 8 2 16,
3 8 24, এটা হলো। পরের অপশনটা চেক করো, 5 দিয়ে যদি করি 3 5 15, 4 5 20। তাহলে দেখো ইজিলি তোমরা কিন্তু পেন পেপার ছাড়া প্রবলেমটা সলভ করতে পারলে। আচ্ছা, এটা যদি তোমরা একটু অ্যাডভান্স মেথডে যেতে চাও, মানে কিভাবে করতে সেভাবেও তোমরা দেখতে পারো। দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:3। এবার 8 যোগ করলে সেটা হচ্ছে 3:4। তো তোমাকে এখানে দেখতে হবে দুটোর মধ্যে গ্যাপ কি সেম আছে। হ্যাঁ, এখানেও গ্যাপ সেম, এখানেও গ্যাপ সেম, 1 আছে। তার মানে এই 1 এর ভ্যালুই হচ্ছে কি 8। তাহলে তোমার 2 এর ভ্যালু কত হবে 16, আর 3 এর ভ্যালু হবে 24। এইভাবেও তোমরা কিন্তু প্রবলেমটা বার করতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে 28টি জিনিস বিক্রি করে একজন দোকানদার 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? এই কোশ্চেনটা কিন্তু এই লাইনটার জন্য একটু ট্রিকি হয়ে গেছে। বলেছে 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, মানে এখানে সেল প্রাইসের উপর দিয়েছে, সেলিং প্রাইস আর কি, এসপির উপরে। তাহলে দেখো 28টা যদি আমার এসপিতে 4টা যদি এসপির প্রফিট হয়, তাহলে আলটিমেটলি আমার লাভ বা লস আমরা কার উপরে ক্যালকুলেট করি সিপির ওপরে। তাহলে এখানে 24, তাহলে 24-এ তোমার কটা লাভ হচ্ছে? 4টে লাভ হচ্ছে। তাহলে এখান দিয়ে কেটে পেয়ে গেলে 1-এর 6, তাই তো? এবার 1-এর 6-কে কি করতে হবে? তোমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা যদি তোমরা জেনে থাকো যে 1-এর 6 মানে কত পার্সেন্ট, তাহলে আর তোমাকে এই প্রসেসটা করার দরকার হবে না, ডাইরেক্ট তোমরা অ্যান্সার করতে পারো। কারণ 1-এর 6 মানেই হচ্ছে 16.2%। আর যদি না জানো তাহলে তোমরা এইভাবে করবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, 2 দিয়ে কাটলে 3, এখানে আসবে 50। তাহলে 3 × 48, 2/3, এভাবেও করতে পারো। পরের কোশ্চেন কি বলেছে? 2টি লোক ও 7টি বালক। তাহলে এখানে হচ্ছে 2জন লোক, লোককে আমরা এম দিয়ে ডিনোট করছি, মানে ম্যান। 7টি বালক মানে আমরা বয় দিয়ে ডিনোট করছি। এরা কাজটা করছে কত দিনে? 4 দিনে। এবং 4টি লোক, 4টি বালক, এরা কাজটি করছে কত দিনে? 3 দিনে। বলেছে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে। তো সিম্পলি তোমরা এখানে দেখো 4 দুগুণে কত হচ্ছে 8, আর 3 4 কত হচ্ছে 12। তাহলে 12 থেকে যদি 8 চলে যায় কত হলো? 4জন লোক হলো। 4 7 28, 3 4 12, তাহলে কজন বয় হলো? 16 জন। এবার যদি তোমরা এর রেশিও বার করো, তাহলে এটা কেটে গেল 1, এটা হচ্ছে 4, তাহলে 4:1, এটা হচ্ছে রেশিও। এবার তোমাকে এখানে বলেছে একটি লোক কতদিনে কাজটা করতে পারবে। তাহলে এখানে কটা ম্যান ছিল? 2টো লোক, তাহলে ওর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 2 গুণ 4, তার মানে কত? 8। আর 7টা বালক, তার মানে 7 × 1, তার মানে হচ্ছে 7। তাহলে 8-এর সাথে কত হলো? 15, তাকে মাল্টিপ্লাই করতে হবে 4 দিয়ে। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল কতটা কাজ হচ্ছে। এবার এখানে বলেছে একটি লোক যদি করে, তাহলে একটা লোকের এফিসিয়েন্সি কত? 4, নিচে 4 চলে আসবে, কেটে গেল। তাহলে কতদিন তোমাদের টাইম লাগছে? 15 দিন। এইভাবে করলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। এই যে ক্যালকুলেশনটা আমি করেছি 4 দুগুণে 7, এগুলো কিন্তু তোমরা করার দরকার নেই, এটা তোমরা এমনিই করতে পারো, তোমরা ডাইরেক্ট এখানেই বার করতে পারো। পরের কোশ্চেন বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারে, প্রতি চিনির আসল ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো আমি একটা জিনিস সবসময় বলেছি, যখনই এরকম তোমাদের কোশ্চেন দেবে না, তো তোমরা ডাইরেক্ট হচ্ছে যে বৃদ্ধি পাওয়ার পর বা হ্রাস পাওয়ার পর যে দামটা না, সেটা তোমরা ডাইরেক্ট বার করতে পারো। তো তোমরা সেটা কিভাবে ডাইরেক্ট বার করবে? 20%, 20% মানে 1/5, না জানলে কোনো অসুবিধা নেই, 20/100 লিখলে। এবার হচ্ছে কত টাকা? 160 টাকা। 160 টাকায় কত কেজি চিনি বেশি পাচ্ছে? 2.5। এটা হচ্ছে এখন চিনির দাম, তোমরা পেয়ে যাবে। তাহলে এইভাবে যদি করো, এখানে দেখো 1, এখানে হচ্ছে 5, পয়েন্ট তোলার জন্য এখানে তুমি যদি 10 দিতেই পারো, তাহলে 5 দিয়ে যদি কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 32, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 64/5। এটা কি হচ্ছে? এখন দাম। তো এখন কি বলেছে? 20% চিনির দাম কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আগে কি ছিল? দাম বেশি ছিল। তাহলে তোমরা এখানে সিম্পলি
আগের দাম যদি বার করতে হয় তাহলে এখানে তোমরা করে দেবে। এখন দাম হচ্ছে কত? 80, আগে দাম কত ছিল? 100। তাহলে 20 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, 5 5 কেটে যাবে, 4 দিয়ে কাটলে হচ্ছে 16। তাহলে আগে দাম কত ছিল? 16 টাকা। ঠিক আছে, এইভাবে প্রবলেমটা করা যায়। আর একটা বেসিক দিয়েও তোমরা প্রবলেমটা করতে পারো। আমাদের পরের কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 10 বলেছে আর এবং এস সকাল 10টায় যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয় তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হয়? তাহলে তোমরা জানো যে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড যদি কি হয়, বিপরীতে থাকে তখন যোগ করতে হয়, আর যদি একই দিকে যায় তখন কি হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে ওর হচ্ছে 3 কিলোমিটার, ওর হচ্ছে 4 কিলোমিটার। তাহলে 4 আর 3 কত হলো? 7 কিলোমিটার। তো তোমাকে যেতে হবে 17.5। তার মানে কি আমি 7 দুগুণী 14 আর 3.5, তার মানে কত ঘন্টার সময় লাগছে? 2.5 ঘন্টা। এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা মুখেই করতে পারো। তাহলে এখানে 10টার সময় ছিল, 10-এর সাথে যদি 2.5 ঘন্টা হয় তাহলে 12টা 30। তাহলে 12টা 30 এই অপশানে আছে। এটা কিন্তু উইদাউট পেন পেপারই তোমরা করতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু মাইন্ডে ইজিলি এটা করতে পারো, এটার জন্য কোনো পেন পেপার দরকার না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। তোমাদের পরে কোশ্চেন বলেছে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে আর স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। নদীটি 150 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত? তাহলে 4 মিনিটে যাচ্ছে কত? 100। তাহলে 1 মিনিটে কত যাচ্ছে? 25 মিটার। ঠিক আছে, এটা হলো কিসের স্পিড? স্থির জলে। 5 মিনিটে যাচ্ছে 100, তাহলে 1 মিনিটে যাচ্ছে কত? 20। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখান থেকে এটাকে যদি মাইনাস করো তাহলেই তোমরা কি পেয়ে যাচ্ছ? স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার মিনিট। এবার এখানে দেখো অপশনগুলো সব কিসে দেওয়া আছে? ঘন্টায় দেওয়া আছে। তাহলে 1 ঘন্টায় কত মিনিট হয়? 60 মিনিট। 60 দিয়ে গুণ করবে, তাহলে 300 মিটার পার ঘন্টা। তাহলে এই অপশনটা হবে তোমাদের কারেক্ট অপশন। দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারতে, এটার জন্য কিন্তু এসব লেখার কোনো দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি লিখেছি। পরে কোশ্চেন, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা ছাপা হলো, এর মান কত? তো তোমাকে এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে করবে? তুমি এখানে নাম্বারটা লিখলে, এবার এটাকে তোমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে ভাগ পদ্ধতিতে। তাহলে 1 1 চলে গেল এখানে, এবার এখানে নামছে কি? 50। তাহলে 1-এর ডবল হচ্ছে 2, 2 দিয়ে যদি করি এখানে হচ্ছে কত? 44। তাহলে এখানে আসলো 6, এবার এই 06টা এখানে নেমে যাবে। তাহলে 12-র ডবল হচ্ছে 24, এখানে আবার 2 যাবে, তাহলে 484। 4 আছে কত হলে 6 হবে? 2, 8 আছে কত হলে 10 হবে? 2, 4 একে 5, 122। এবার তোমার এটা নামবে 2a। এবার এখানে দেখো 122, তাহলে এর ডবল হচ্ছে কত? 244। এখানে দেখো তুমি যদি 4 বসাও, মনে মনে করো, এটা করার দরকার নেই, এটা তুমি বুঝতে পারছো যে 12,200 সামথিং একটা হচ্ছে। তো তুমি যদি 4 বসাও, 4 দুগুণী 8,000, 4 4 16, মানে 9,000 সামথিং হবে। তাহলে 4 তো হবে না। 6 যদি বসাও তাহলে দেখতে পাচ্ছ 6 দুগুণী 12 আর 4 6 24, মানে 12 আর 2 14,000, সেটাও হচ্ছে না। 9 তো বসবেই না, তাহলে একটা অপশন হচ্ছে 5। তাহলে তুমি যদি এখানে 5 বসাও, এখানেও 5 বসবে, আর এর জায়গাও 5 বসবে, এটা 12,225 হবে। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? 5। পরের কোশ্চেনে আসছি, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাতে একটি ছিদ্র থাকার জন্য সেটা 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? এই কোশ্চেনটা তোমরা মুখে মুখেই করতে পারো, যে 5 ঘন্টা 6 ঘন্টা লাগছে, তাই না? তাহলে 5 ছক কত? 30। তো এবার দেখো কিভাবে যদি যদি করো, তাহলে দেখো 5 ঘন্টা লাগছে, 6 ঘন্টা লাগছে, তাহলে লসাগু হচ্ছে কত? 30। তাহলে এখানে হচ্ছে 6 ইউনিট, এখানে 5 ইউনিট, তাহলে কত ইউনিট হচ্ছে?
খালি হচ্ছে 1 ইউনিট। 30কে 1 দিয়ে ভাগ করলে 30। এটা মুখে মুখেই তোমরা সলভ করতে পারো। পরের কোশ্চেন, একটি আয়তাকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4, ক্ষেত্রফল ৭৫০০ বর্গমিটার হলে প্রতি মিটার 2.5 টাকা হিসাবে চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? এখানে বলেছে দেখো আয়তক্ষেত্রে দুটি বাহু 3 আর 4, তার মানে তুমি ধরতে পারো কি একটা 3x আর একটা 4x, তাহলে ক্ষেত্রফল কত হবে 12x²। তো সিম্পলি তোমরা এখানে কি করতে পারো, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, আমি লিখেই দিচ্ছি। তো তোমাকে কি বার করতে হবে, x² বার করতে হবে। তাহলে তুমি যদি 12 দিয়ে এটাকে কাটো, 6×72, 30, 12×2 24, 5×60, তাহলে x² হচ্ছে কত 625, তার মানে x হবে কি 25। এবার হচ্ছে গিয়ে তাহলে 3 আর 4 এর ভ্যালু তুমি বার করতে পারবে, তাহলে প্রস্থটা হয়ে যাবে 3 25 75 আর দৈর্ঘ্যটা হয়ে যাবে 4 25 100। তাহলে এটা কি হয়ে গেল দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু তোমাকে কি বার করতে হবে পরিসীমা, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ, তাহলে 175, 175কে যদি তুমি করো যদি 2 দিয়ে, তাহলে কত হচ্ছে এটা 350, তাহলে 350 মিটার হচ্ছে পরিসীমা। ঠিক আছে, যারা জানো না তারা সূত্রটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এত কিছু লিখে করলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে না, তোমাদের ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, তো যতটা ক্যালকুলেশন কম করা যায়, তাহলে 2 গুণ 100 যোগ 75 এইভাবে করে সেম একই আসছে। ঠিক আছে, তো এটা আমি এমনিই করে নিয়েছি, মুখে মুখেই করা যায়। ঠিক আছে, এবার হচ্ছে 350 হচ্ছে কি পরিসীমা, এবার বলেছে কত টাকা করে হচ্ছে 2.5 টাকা, তার মানে এটা 2.50 দিয়ে তোমাকে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। তো সিম্পলি তুমি দেখো, আমি তোমাদের বলছি অপশন এলিমিনেশন করেও কিভাবে তোমরা করতে পারো। দেখো 350 আর 350 কত হলো 700 হলো, এবার 350 হাফ কত 175, তাহলে এটা কত হয়ে গেল 875। এইভাবে তোমরা এটা মুখে মুখেই করতে পারো, এটা জাস্ট তোমাদেরকে আমি বোঝালাম যে আমি কিভাবে সলভ করছি, আমি এক্সামে কিভাবে সলভ করতাম, সেই বেস্ট অ্যাপ্রোচগুলো তোমাদেরকে আমি শেখাচ্ছি। এটা কিন্তু কোনো মাল্টিপ্লাই করার দরকারই নেই। তাহলে তোমার আনসার হয়ে গেল কত 875 টাকা। পরের কোশ্চেন বলেছে কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা, মোট কত? তাহলে 0.36 মানেই কি এটা 36/100, তাহলে এর ভ্যালুই তো তোমাকে বলে দিয়েছে 14,400, তাই না? তাহলে তো এখন যদি তোমাকে টোটাল ভ্যালুটা বার করতে, এটা কি হয়ে যাবে উল্টে যাবে সিম্পলি, তাহলে অ্যান্সার কত হবে 40,000। পরের কোশ্চেনে আসছি, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা কত লাভ? তাহলে দেখো 10টা পেন্সিলে তোমার কটা লাভ হচ্ছে, দুটো লাভ হচ্ছে, তাহলে 100তে কত, তাই না? কত হচ্ছে 20%। পরের কোশ্চেন, আচ্ছা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভালো করে এটা দেখবে। দেখো এখানে 0.00064 তার হচ্ছে স্কোয়ার রুট, বা সেটা বেরোবে তার হচ্ছে আবার কিউব রুট। তাহলে সবার ফার্স্টে যদি তোমরা এটাকে করো, তাহলে এটা কি হবে 0.008, এবার এর হবে কিউব রুট, তাহলে এখানে কি হবে একটা বেরোবে, আর 2 2 4, 4 2 8, তাহলে তোমাদের অ্যান্সার হবে 0.2। এটাও কিন্তু মাইন্ডেই তোমরা করতে পারো, এগুলো করার কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝালাম তোমাদের। পরের কোশ্চেন, 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তো যখনই এরকম টাইপের তোমাদের কোশ্চেন আসবে, তোমরা দেখবে যে মিশ্রণে কোনটা চেঞ্জ হচ্ছে না, মানে কোনটার পরিবর্তন হচ্ছে না, তো তোমাকে সেটা নিয়েই প্রবলেমটা করতে হবে। তাহলে প্রথমে দুধ আর জল ছিল কত 3:2, তারপরে জল মেশানো হয়েছে,
তার মানে দুধ তো সেম আছে না, তাহলে এখানে দুধ ছিল 3, এখানে দুধ হচ্ছে 9, তাহলে তোমাকে কি করতে হবে, দুটোতেই দুধকে সমান বানাতে হবে। তাহলে এখানে যদি তোমরা 3 দিয়ে গুণ করো, এটা 9 হবে, 6 হবে, আর এটা 9 আর 11ই থাকবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ইউনিট জল তোমাদের মেশানো হয়েছে, 5 ইউনিট। এবার এই দুটোকে যদি যোগ করো, 9 আর 6 15, তাহলে 15 মানেই কি 45, তাহলে 15 মানেই হচ্ছে 45, 1 মানে হচ্ছে 3, আর এখানে কত ইউনিট মেশানো হয়েছে 5, তাহলে 5 ইউনিট মানে কত 15, তাহলে কতটা জল মেশানো হয়েছে 15 লিটার। এইভাবে করলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। সবসময় এই মিশ্রণের অঙ্কে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনটার পরিবর্তন হচ্ছে না, যার পরিবর্তন হচ্ছে না তাকে ধরেই তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। পরের কোশ্চেনে আসি। বলেছে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা আসছে, মানে এখানে রিপ্লেস হচ্ছে, গড়ের রিপ্লেসের প্রবলেমগুলো কিন্তু খুবই মজাদার আর একদম ইজিলি তোমরা সলভ করতে পারো, পেন পেপারের দরকারও হবে না। তাহলে 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে যায়, ওই দুজন মহিলার গড় বয়স কত? তাহলে দেখো একজন কত ছিল 35 ছিল, আর একজন ছিল 45, তাহলে এদের টোটাল বয়স কত হচ্ছে 80। এই 80 বছরকে রিপ্লেস করেছে, তারপরে কি হয়েছে 2 বছর বেড়ে গেছে গড়ে, তার মানে 80 তো ওদের ছিলই, আরো এক্সট্রা ওরা দিয়েছে, তো এক্সট্রা কত দিয়েছে 8 দুগুণী 16, তার মানে ওই দুজন মহিলার মিলিত বয়স হচ্ছে 96। এখন তোমাকে বলেছে গড় বয়স কত, তাহলে গড় বয়সকে 2 দিয়ে ভাগ করলেই তুমি গড় পেয়ে যাবে 48। এটা কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারতে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছে। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান, পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখো পিতার বয়সকে মানে ফাদার আর 2 পুত্রের বয়সের যোগফল, এই যোগফলকে আমরা একসাথেই ধরছি, কারণ দুটো পুত্র আলাদা আলাদা আমার ধরার দরকার নেই। তার মানে হচ্ছে তার 3টে ছেলের সমান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি f মাইনাস 3s সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি 0। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। এবার হচ্ছে 20 বছর পরে, তাহলে 20 বছর পরে বাবার বয়স কত বাড়বে 20 বাড়বে, আর যে দুটো ছেলে আছে দুটো ছেলের বয়স কত কত করে বাড়বে 20 20 করে কি বাড়বে 40 বাড়বে। তাহলে হচ্ছে দেখো সমান হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ f মাইনাস এস সমান সমান হয়ে যাচ্ছে 20। এখন তোমাকে কি বার করতে হবে পিতা বার করতে হবে। তাহলে এই যে তুমি দুটো ইকুয়েশন পেলে, এই দুটো ইকুয়েশন থেকে তোমরা কি করবে, যে সনের বয়স আছে সেটাকে কি করবে তোমরা মাইনাস করে দেবে। তাহলে এখানে তোমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তো এটা f সমান সমান কি পাচ্ছ তুমি 0। এটা কেন লিখলাম না, কারণ এটা তো কেটেই যাবে, এটা এটা কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে এখানে হবে 3f সমান সমান হবে এখানে 60। ঠিক আছে, এবার আমরা মাইনাস করব, তাহলে এখানে হচ্ছে -2f সমান সমান হবে -60, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ফাদারের বয়স হয়ে গেল কত 30 বছর। আমার এইভাবে লেখার কোনো দরকার নেই যে f মাইনাস 3s সমান সমান 0, আবার 3f মাইনাস 3s সমান সমান 60, কারণ আমাদের এটা তো কেটে যাবে, তাই এটা নিয়ে আমার আর লেনা দেনা নেই, আমার যেটা আছে শুধু সেটুকু নিয়ে আমরা করব। বুঝতে পেরেছো, এইভাবে আমরা করব। পরের কোশ্চেনে আসছি। বলেছে সামনে সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো, মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, সামনের সারিতে কতজন ছিল? তো বর্গাকার মানে কি, মানে যতগুলো তোমার হবে লাইন রো হবে আর প্রত্যেকটা রোতে ততজন করেই থাকবে, তাই এটাকে বলা হচ্ছে বর্গাকার। মানে এই যে সৈন্য যারা দাঁড়াবে তারা একটা পারফেক্ট স্কোয়ার হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এখানে আমাকে যেটা বলে দিয়েছে দেখো তোমরা এইভাবে করতে পারো। তো এখান থেকে তোমাদের 31 জন সৈন্য কি হয়েছে বেশি হয়েছে, তাহলে সবার ফার্স্টেই তোমাকে এখান থেকে 31 বিয়োগ করতে হবে।
তাহলে এখানে 35 থেকে 31 বিয়োগ করলে তোমরা ইজিলি এটা পাচ্ছ 63,504, তাই তো? তো এই এটা লিখে তার নিচে 31 লিখে বিয়োগ করার কোনো দরকার নেই। এবার তোমাকে বলেছে সামনের সারিতে কতজন সৈন্য ছিল। তাহলে দেখো এখানে অপশনগুলো দেখে তুমি কিন্তু করতে পারো। লাস্টে কত আছে? 4। তার মানে ইউনিট ডিজিট কি কি হতে পারে? 2 দুগুণি 4, 8 8 64 4। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এইবার দেখো আমরা যদি এখানে বাদ দিই, লাস্টের দুটো বাদ দিই, তাহলে এখানে কত পাচ্ছি? এটা 635। 25 25, 25 স্কোয়ার কত? 625। তার মানে 635 যখন আছে 25 বড়ই হবে, তাই তো? তাহলে এখানে দেখো এটা 228 আছে, মানে 22 হচ্ছে, তাহলে এটাও কেটে গেল। এই অপশনটাই তোমার কারেক্ট হবে। তাহলে 25 আর এখানে হয়ে যাবে 2, 252। তোমার এটা সলভ করার কোনো দরকার নেই, তোমরা এইভাবে অপশন এলিমিনেট করেই তোমরা ইজিলি করে নিতে পারো। ঠিক আছে, আর এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে, কিন্তু কোনো পেন পেপারও লাগছে না তোমার। পরের কোশ্চেন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে যাতে আগের সমান বেতন হয়? তো বলেছি এরকম প্রবলেম করতে করতে এগুলো তোমাদের কি মুখস্থ হয়ে যাওয়ার কথা। 20% কমেছে, তাহলে এখন কত পার্সেন্ট বাড়বে? 25% বাড়বে। তো এগুলো তোমাদের মনে রাখা উচিত। যদি না মনে থাকে তাহলে কিভাবে করতে পারো? দেখো 100 ছিল, 20% কমেছে, তাহলে কত? 80 হয়েছে। তাহলে এখন আবার তাকে 100-তে যেতে হবে। তাহলে 80-তে কত বাড়াতে হবে? 20 বাড়াতে হবে। তাহলে 100-তে কত? 20 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 4, 4 দিয়ে কাটলে কত হবে? 25। এইভাবে তোমরা বেসিক দিয়ে সলভ করতে পারো। কিন্তু আমার কি মনে হয় যে যখনই এরকম অঙ্ক এত করতে করতে তোমাদের প্র্যাকটিস হওয়া উচিত, যে 20% হ্রাস, তাহলে এদিকে কত বাড়বে? 25% বাড়বে। ডাইরেক্ট দেখে শেষ, 5 সেকেন্ডে অঙ্ক শেষ। পরের কোশ্চেনে আসছে, দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু বলেছে 312, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তো এরকম অনুপাতের অঙ্কেও তোমরা কিন্তু অপশনগুলো দেখে করতে পারো। দেখো দুটো সংখ্যার অনুপাত 6 আর 13, তাহলে এদের যোগফল যদি হয়, তাহলে 13 আর 6কে যোগ করলে কত পাচ্ছ? 19। তার মানে যোগফলটা 19 হবে, বা 19-এর মাল্টিপল মানে গুণিতক হবে। তাহলে দেখো 4 19 76, এটা হতে পারে। 67 হবে না। 3 19 57 হতে পারে, আর এখানে 75 হবে না। তো আমার দুটো অপশন আছে, তাই এখন আমাকে করে দেখতে হবে। অনেক সময় অপশন এলিমিনেট করেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যায়। তাহলে এখানে দেখো লসাগু কত? 312। তাহলে 6 13 কত? 78। তাহলে 312-কে তোমরা 6 আর 13 দিয়ে যদি করো, মানে ডিভাইড করো, বা সিম্পলি তোমরা ডাইরেক্ট যদি 78 দিয়েও করো, তাহলে এখানে দেখতে পাচ্ছ 8, এখানে 2, তাহলে কত দিয়ে হচ্ছে? 4 8 32। তাহলে এখানে এটা 4 পাবে। তাহলে 4 19 কত? 76। 76 হবে তোমাদের অ্যান্সার। সবসময় তোমাদের সলভ করার দরকার নেই, ইউনিট ডিজিটের সাহায্যে তোমরা বড় বড় ভাগ গুণ ইজিলি তোমরা করতে পারো। এখানে দেখো কত ছিল? 78। আমি এখানে 312 দেখলাম যে 8-এর সাথে কত করলে 2 আসতে পারে? 4 8 32, তাহলে 78 ইন্টু 4 করে দেখো 312ই হবে। ঠিক আছে, এইভাবে আমি যেগুলো শেখাচ্ছি এগুলো ইমপ্লিমেন্ট করলে তোমরা ইজিলি, তোমরা নিজেরা দেখতে হবে তোমরা কত ফাস্ট করতে পারছো, তোমাদের টাইম আগের থেকে থাকে কত কম লাগছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। বলছে দুজন ব্যক্তি একই দিক থেকে 3 কিমি/ঘন্টা ও 6 কিমি/ঘন্টা গতিবেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদেরকে যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? এই প্রবলেমটা তোমরা হয়তো এক্সামে দেখে ম্যাক্সিমামই তোমরা এটাকে অ্যাটেম্প্ট করো না, তোমরা ছেড়ে দাও যে এত টাফ অঙ্ক কিভাবে করবো। কিন্তু আমি আজকে যে প্রসেসটা দেখাচ্ছি এটাতে ইজিলি কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো, ভালো করে দেখো। দেখো, তো তোমরা কি জানো রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ কি হচ্ছে? একই দিকে থাকলে কি হয়? বিয়োগ হয়, আর বিপরীত দিকে থাকলে যোগ হয়। তাহলে ট্রেনটা পিছন দিক থেকে আসছে, ব্যক্তিগুলো যেদিকে যাচ্ছিল পেছন দিকে আসছিল, তোমরা রিলেটিভ স্পিড কি হচ্ছে? মাইনাস হবে। তাহলে প্রথম ব্যক্তি, ধরো ট্রেনের গতিবেগ যা আছে তা থেকে প্রথম ব্যক্তিরটা 3 কিমি মাইনাস হবে, পরেরটা থেকে 6 কিমি মাইনাস হবে, কিন্তু আলটিমেটলি মাঝখানে গ্যাপ কত হবে? 3 কিমিরই গ্যাপ হবে। তো এই প্রসেসের সাহায্যে আমরা এটা সলভ করব। দেখো প্রথম ব্যক্তিকে করতে কত সেকেন্ড টাইম নিয়েছিল? 9 সেকেন্ড। তারপরের ব্যক্তিকে করতে কত টাইম নিয়েছিল? 10 সেকেন্ড। এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে আমরা কি জানি? স্পিডের রেশিও এর কি হয়ে যায়? ঠিক অপোজিট। তাহলে স্পিড হয়ে যাবে কি? 10 আর 9। এবার এখানে দেখো গ্যাপ কত? 1 ইউনিটের গ্যাপ।
তো আমরা জানি এদের মাঝখানে গ্যাপটা কত হবে, 3 আর 6 মানে 3। তার মানে এইখানে দেখতে পাচ্ছ কত আছে, 30, আর এর কত হচ্ছে 27। তাহলে এর স্পিড কত, 30, এর স্পিড কত 27। এবার তোমাকে কি বার করতে বলেছে, ট্রেনেরটার। তাহলে ট্রেনের গতিবেগ কি হবে, 3 কিমি তো এখানে মাইনাস হয়ে আছে, তাহলে এখন এখানে তোমাকে 3 কিমি কি করতে হবে, অ্যাড করতে হবে। আর যদি তুমি 27 ধরে চলো, তাহলে এখানে কত অ্যাড করতে হবে, 6 অ্যাড করতে হবে। তো যাই করো না কেন ট্রেনের গতিবেগ কি আসবে, 33 কিমি। দেখো মাত্র কয়েক সেকেন্ডে তোমরা এত টাফ অঙ্কটা এটা সলভ করে নিতে পারলে। তাহলে ট্রেনের গতিবেগ কত হবে, 33 কিমি। পরের কোশ্চেনে আমরা আসছি। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা দিলে 5 পয়সা কম পড়ে যায়, ভিখারির সংখ্যা কত? এই প্রবলেমটা আমরা সলভ করব অপশন এলিমিনেশন মেথড থেকে। ঠিক আছে, প্রথমে ধরো আমি 5 ধরছি, তাহলে 5 জন ভিখারিকে 6 পয়সা করে দিচ্ছে, তাহলে 5 6 30, আর আরো 7 পয়সা পড়ে থাকছে, তাহলে ওর কাছে কত থাকছে, 37। ঠিক আছে, এবার হচ্ছে প্রত্যেককে যদি 8 পয়সা করে দেয়, তাহলে 5 8 কত হচ্ছে 40, 5 পয়সা কম, তার মানে 35। দুটো কি মিললো না, তাহলে 5 অপশন হবে না। এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারো, লেখার দরকার নেই, পেন পেপারের দরকার নেই, তুমি মুখে মুখেই করতে পারো। দেখো আমি এখানে যদি করি, পরেরটা আমি লিখবো না, আমি জাস্ট মুখে মুখে করছি। 6 পয়সা দিল, তাহলে 6 6 36, 36 এর সাথে 43, 8 পয়সা, 6 8 48, 48 থেকে 5 চলে গেল 43, ব্যাস মিলে গেল। তাহলে 6 হবে তোমার আনসার। কিভাবে হলো, 6 পয়সা করে দিল, এক্সট্রা থাকছে 7 পয়সা, তাহলে এখানে কত হচ্ছে 43, আর 8 পয়সা করে দিলে এখানে হচ্ছে 43, ব্যাস। তাহলে ভিখারির সংখ্যা কত ছিল, 6 ছিল। বুঝতে পারলে, এখানে পেন পেপারে কিন্তু কোনো দরকার নেই, তোমরা কিন্তু মুখে মুখেই সলভ করতে পারো। এরকম ধরনের কোশ্চেন দেখলে অবশ্যই তোমরা অপশন এলিমিনেশন মেথড দিয়ে করবে, নিজের থেকে এক্স ওয়াই ধরে কখনো করার চেষ্টা করবে না। পরের কোশ্চেন, একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা, অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করে, তারপরেও তার কাছে 33টি কমলা লেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলা লেবু ক্রয় করেছিল? তো এই কোশ্চেনটা দেখো ভালো করে বুঝবে। তো এখানে কি আছে, 1/4, আর এখানে কি আছে 4/15। তো সবসময় নিচের যে লব হর দুটো থাকবে তার তোমরা ধরবে লসাগু, তাহলে 4/15 লসাগু কত, 60। তাহলে তুমি ধরে নিলে মোট লেবুই ছিল 60, মোট লেবুই কি ছিল 60, তো তার 1/4 অংশ দিয়ে দিয়েছে, তাহলে 1/4 অংশ যদি দেয়, কটা লেবু দিয়ে দিল, 15টা। তাহলে এখন ওর কাছে কটা লেবু পড়ে আছে, 45টা পড়ে আছে। এবার বলেছে অবশিষ্টাংশে 4/15 অংশ দিয়ে দিল, তাহলে 4/15 মানে কি, 4/15 যদি এখানে করো, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কত হচ্ছে, 3 15 45, 12। তাহলে 12টা লেবু দিয়ে দিল, আর কটা লেবু ওর কাছে পড়ে আছে, 33টা। এই 33-এর ভ্যালুই হচ্ছে কি, 33, ব্যাস তোমার তো মিলেই গেল, আর সলভ করারই দরকার নেই। তো বলছে তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো লেবু ক্রয় করেছিল, দ্বিতীয় জন ক্রেতা কতগুলো লেবু ক্রয় করেছিল, 12টি। ঠিক আছে, এবার এইখানে আমাদের যে 33-এর ভ্যালু 33 বেরোলো, এখানে 33-এর জায়গায় 11 বেরোতে পারতো, 22 বেরোতে পারতো, মানে এমন ভাবে বেরোতো যাতে মাল্টিপল করে তুমি এক ইউনিটের ভ্যালু বার করতে পারো। এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ হয়। ঠিক আছে, সবসময় এরকম যখনই অংশ দেওয়া থাকবে, ঠিক আছে, সবসময় তোমরা নিচের যে হর থাকবে সেই হরের মাল্টিপল, মানে 4/15 লসাগু 60 নিতে পারো, 600 নিতে পারো, 120 নিতে পারো, এইভাবে নিয়ে করলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। পরের কোশ্চেনে আসছি। বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজান। ঠিক আছে, তো তোমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করেও চেক করে দেখতে পারো। ঠিক আছে, বা সিম্পলি তোমরা, আমার মনে হয় যদি তোমরা ফ্র্যাকশনে বার করো, তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখো ফ্র্যাকশনে বার করার জন্য তোমাকে ভাগ করা দরকার নেই, তুমি মাইন্ডেই ক্যালকুলেট করতে পারবে। দেখো এটাকে যদি যদি এখানে 50 হয়, তাহলে কত হবে, 7 7 49, 10 7 7। এবার 13 দিয়ে যদি 90-কে করো, তাই না, 6 13 78, 12 120, 9 13 117 হয়ে গেল। 3 দিয়ে যদি 20-কে করো, 3 6 18, 3 6 18।
এবার দেখো এখানে 80, তাহলে 7 11 কত হচ্ছে 77, 30, 11 দুগুণি 22। তুমি বুঝতে পারলে এটা হচ্ছে, এই সরি, সব থেকে ছোট হচ্ছে এটা, তার মানে হচ্ছে 2/3, 2/3 এখানে আছে। তারপরে ছোট হচ্ছে কোনটা, 6/9, মানে 9/13, 9/13, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? তার মূল্যের অনুপাত মানে হচ্ছে যে নোটগুলো বা কয়েনগুলো আছে তাকে তার যে ভ্যালু আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 টাকা মানে কি 100 পয়সা, তাহলে 2 দিয়ে যদি করো এটা কত হবে 200, 3 দিয়ে 50কে করলে কত হবে 150, 5 দিয়ে 25কে করলে কত হবে 125। এবার 25 দিয়ে তোমরা যদি এটাকে করো 8 25 200 6 5, তাহলে 8:6:5, এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে 841 তার নিচে 2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে কোনো ভগ্নাংশকে তার অনন্যক, অনন্যক মানে হচ্ছে ধরো a/b থাকে, তাকে যদি আমরা b/b মানে উল্টো দিয়ে যদি আমরা গুণ করি তবেই কিন্তু 1 হয়। তো এর বর্গমূল করতে বলেছে, তাহলে এখানে বর্গমূল করলে তোমরা জানো 841 মানে হচ্ছে কত 29, আর 2025 মানে হচ্ছে গিয়ে 45, তাহলে এটাকে উল্টে দাও 45/29, এই একটা অপশানেই আছে, এটাই হবে তোমাদের আনসার। বলেছে কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তো অনেকে দেখে পাবে 4টের ঘন্টা 4 সেকেন্ড, 8টার ঘন্টা 8 সেকেন্ড, এই অপশনটা মেরে চলে আসবে, কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে 4টের ঘন্টা বাজছে তার মানে বিরতি কবার হচ্ছে 3বার, তাহলে 3বার বিরতিতে 4, একবার বিরতিতে 4/3, আর 8টা ঘন্টা যখন বাজবে তখন কবার বিরতি হবে 7বার, তাহলে 4 7 28/3, তাহলে 3 নং 27, 9 পূর্ণ 1/3, এটা হবে সঠিক উত্তর। বুঝেছো? এই ক্যালকুলেশনটা তোমরা মুখেই করতে পারো, এর জন্য তোমাদের আলাদা করে লেখার দরকার নেই, আর লিখলেও কম সময় লাগবে। যাই হোক, তো এখানে তোমাদেরকে 30টা কোশ্চেনে আমি সলভ করে দিলাম, তার বেস্ট অ্যাপ্রোচও তোমাদেরকে দেখালাম। তো এইভাবে তোমরা মিনিমাম পেন পেপার ইউজ করে বেস্ট অ্যাপ্রোচের সাহায্যে যদি তোমরা ফলো করতে থাকো, তোমরা দেখবে তোমাদের ম্যাথে দক্ষতাও বাড়বে, স্পিডও বাড়বে, এবং তোমরা খুব অনায়াসে সলভ করতে পারছো। ঠিক আছে? ভালো লাগলে সিরিজটা কন্টিনিউ করো। ঠিক আছে? ভালো থেকো সবাই।